বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সবাইকে সালাম জানাচ্ছি। আমি এর পূর্বে কখনো সাংবাদিকদের সামনে আসিনি এভাবে, বা কখনো আলোচিত হতে চাইনি, কারণ আলোচিত হলে সমালোচিত হওয়ার সুযোগ থাকে। কখনো মিডিয়াতে ফোকাসিং হব, এটা আমার ইন্টেনশন ছিল না, কিন্তু এখন অনেকটা আত্মরক্ষার্থে নিজের সম্মানকে ধরে রাখার স্বার্থে আমাকে আজকে এই মিডিয়ার সামনে আসতে হলো। তো আমি আপনার অনুমতি দিলে আমি আমার বক্তব্য শুরু করতে পারি। শুরু করবো? এখানে অনেকেই আমার ফেসবুক ফ্রেন্ড আছেন। যারা আমার ফেসবুক ফ্রেন্ডে আছেন তারা অনেকেই অবগত আছেন আসলে আমি কি বলতে চাচ্ছি। শুরু করবো? হ্যাঁ, আপনি আপনার বক্তব্য শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে ফ্যাসিবাদের দোসরদের দোষানলে পড়ে নিগৃহীত হওয়া থেকে মুক্তি চেয়ে একজন সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন। আমি মাসুম বিল্লাহ, উপসহকারী প্রকৌশলী হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত আছি। বক্তব্যের শুরুতেই আমি জুলাই বিপ্লবে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের জন্য দ্রুত আরোগ্য কামনা করছি। একই সাথে জীবনের মায়া ত্যাগ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে বিপ্লবী সালাম ও জাতির কাছে সম্মানিত হওয়ার আশা ছেড়ে দিয়ে আমৃত্যু দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি সরকারি চাকরিতে যোগদান করি 2018 সালে, অর্থাৎ প্রায় 6 বছর শেষ হলো। আমার মাধ্যমে সরকারের যে উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হয় সেগুলোর গুণগত মান একটা ন্যূনতম লেভেলে বজায় রাখতে না পারলে মনে হয় গ্রাহকের সাথে প্রতারণা করছি। কাজ হস্তান্তরের সময় গ্রাহকের চোখের দিকে তাকিয়ে এই প্রতারণা করার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। পক্ষান্তরে ক্ষমতার রক্তচক্ষু, ষড়যন্ত্র, হুমকি এসব কিছু উপেক্ষা করা আমার কাছে তার চেয়ে অনেক সহজ। গ্রাহকের অধিকার সংরক্ষণে আমি হাসি মুখে কত কঠিনতম ঝুঁকির সম্মুখীন হয়েছি আমার কর্মস্থলে খোঁজখবর নিলে তার অসংখ্য প্রমাণ পাওয়া যাবে। আর এর ফলাফল পুরো বাংলাদেশে মাত্র 6 বছরে আমার মতো অন্য কোনো উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে কিনা সন্দেহ আছে। মজার ব্যাপার হচ্ছে, যোগদানের পর থেকে গত 31 জুলাই 2024-এর আগ পর্যন্ত আমার বিরুদ্ধে যত অভিযোগই উঠেছে সব মৌখিক আলোচনাতেই বানোয়াট হিসাবে সাব্যস্ত হয়েছে। তদন্ত কমিটি তো দূরের ব্যাপার, আমার জন্য কখনো একটা কারণ দর্শানোর নোটিশও আমার কর্তৃপক্ষকে ইস্যু করতে হয়নি। অথচ 31 জুলাই 2024-এর পর থেকে খোদ আমার ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রযোজনা এবং পরিচালনায় বিশেষ একটি মহলের মাধ্যমে একাধিকবার ভুয়া ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করানো এবং তার বিপরীতে গোপনে অথবা বেআইনি উপায়ে তদন্ত করিয়ে আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়। আমাকে বিপদে ফেলার মতো দুঃসহী কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে না পেরে আমার অধীনস্থদের ভয় ভীতি প্রদর্শন করে আমার বিপক্ষে ব্যবস্থা নেওয়ার মতো অপরাধ সম্পর্কে তথ্য দিতে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়। চাপ প্রয়োগ করেও কোনো তথ্য না পাওয়ার পরে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া আমাকে তদন্ত কর্মকর্তা অভিযুক্ত করে রিপোর্ট জমা দেয়। কিন্তু একটা রিপোর্ট যখন অভিযুক্ত করে জমা দিতে হবে, তার সপক্ষে তথ্য প্রমাণ দিতে হবে না, সেটা দেয়নি এবং সেটা অ্যাকসেপ্টও হয়েছে আমার ডিপার্টমেন্ট কর্তৃক। এরপরে পরিবর্তিত পরিস্থিতিতে ওই একই মহলের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমার অফিসে অনেক টিউবওয়েল আছে, আমার কাছে অনেক নলকূপ আছে, চাইলেই পাওয়া যাবে, এই ধরনের একটা গুজব ছড়িয়ে আমাকে অসংখ্য মানুষের কাছে হেয়, বিব্রতিকর পরিস্থিতি, এমনকি শারীরিকভাবে মারধরের শিকার হওয়ার মতো একাধিক পরিস্থিতিতে আমাকে ফেলা হয়।
মানুষ হত্যাকারী পুলিশ যেমন মব জাস্টিসের আতঙ্কে ছিল, ওই একই অনুভূতিতে আমাকে ফেলা হয়। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে সবকিছু ঘটলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে একেবারে নির্বিকার থাকে। অভাবনীয় উপায়ে ষড়যন্ত্রগুলো এমন ভাবে করা হয়েছে যে একটা ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে না উঠতে আমাকে আরেকটা ঘটনার সম্মুখীন করানো হয়েছে ধারাবাহিকভাবে। বুঝে উঠতে উঠতে আমি দেখলাম যে লাইন এত লম্বা হয়ে গেছে, কাউকে আমি এক বাক্যে কথা বুঝাতে পারছি না যে কি হয়েছে আমার সাথে। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে জুলাই 2024-এর আগে এবং পরে এই পার্থক্যের কারণ কি? এক বাক্যের উত্তর হচ্ছে জুলাই বিপ্লবে আমার সক্রিয় অংশগ্রহণ। আমার সরকারি চাকরি, পরিবার এবং জীবনের মায়া ত্যাগ করে শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের সাথে আমি যুক্ত ছিলাম। এর মধ্যে 14 থেকে 19 জুলাই পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত ছিলাম। 2 আগস্ট থেকে ভোলা থেকে ঢাকায় গিয়ে সরাসরি রাজপথে যুক্ত হয়েছিলাম 2 আগস্ট থেকে। উভয়ই চাকরি শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ, আমি সেটা জানি। আর এই অপরাধে আমি জেনে শুনে করেছি এবং এই অপরাধ যতবার আমার দেশ সংকটে পড়বে আমি ততবার করব এই অপরাধ। আর এই অপরাধের জন্য যদি আমাকে শাস্তি দেওয়া হয় আমি মাথা পেতে নেব, সবই নয়। কিন্তু সেটা না করে আমাকে অপরাধী বানিয়ে যে অপরাধগুলো আমার জন্য অসম্মানিত, সেই তো অসম্মানিত হওয়ার মতো অপরাধী করার ষড়যন্ত্র খোদ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে। শেখ হাসিনা পলায়নের পর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমি ভাবছিলাম যে এত চেষ্টা করেও সারা বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের মধ্যে কাউকে আমার সঙ্গে আমি রাজপথে কেন নামাতে পারলাম না। কারণ শতকরা 100 জন মানুষ যে আইন ভঙ্গ করে, সেই আইন যখন আপনি ভঙ্গ করবেন আপনার কিন্তু খারাপ লাগবে না। কিন্তু একটা আইন যত ভুয়া হোক, যত বাতিল হোক, সেই আইনটা যদি 100 জন ফলো করে সেই আইন কিন্তু আপনি ভাঙলে আপনার খারাপ লাগবে। তো একই অনুভূতি আমার হয়েছে যে এত চেষ্টা করে সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তা কাউকে আমি রাস্তা নামাতে পারলাম না। এতে করে নিজের কাছে খারাপ লাগা শুরু হয়, কারণ আমি তো একা হয়ে গেলাম। তো সেখান থেকে আমি যখন ভাবলাম যে আসলে কেন আমি এটা করলাম, তো আমার পেছনের ইতিহাস অনেক কিছু আছে। তো সেটা থেকে যেটা দেখলাম যেটা আসলে অনেক বড় ব্যাপার। আমি যদি এক বাক্যে বলতে যাই, রাষ্ট্রের প্রতি বা দেশপ্রেমের ব্যাপারটা সবার মধ্যে একরকম কাজ করে না। এই ক্ষেত্রে বলতে পারেন দেশপ্রেমের প্রশ্নে আমার বিবেক সদা জাগ্রত, আবেগ অনিয়ন্ত্রিত এবং বিধিমালা উপেক্ষিত। এই শিরোনামে আমি একটা স্লাইড শো একটু পরে পরিদর্শন আপনাদের দেখাবো। সেখানে আমি আমার জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণের শুরু থেকে শেষ এবং এর প্রেক্ষাপট সহ আমি তুলে ধরার চেষ্টা করেছি। এ পর্যায়ে যাদের উদ্দেশ্যে আমার আজকের এই সংবাদ সম্মেলন, শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ করেও যাদের কারণে অপরাধ বোধ কাজ না করে উল্টা মনে হচ্ছে শাস্তি যাই হোক এই অপরাধ আমি বারবার করতে প্রস্তুত, যাদের কাছে আমার এই বক্তব্য না পৌঁছালে আজকের সংবাদ সম্মেলন ব্যর্থতায় পর্যবেসিত হবে। প্রথমত, যারা বিভিন্ন মাধ্যমে বক্তব্য প্রদান করে আমাকে রাজনৈতিকভাবে এমন সচেতন করে তুলেছেন যে আমি জাতীয়তাবাদের আদর্শ থেকে বাংলাদেশবাদী আদর্শে রূপান্তরিত হয়েছে। যেমন ডক্টর জাহিদুর রহমান, সাংবাদিক মাসুদ কামাল, নিউজ সাংবাদিক জনাব নুরুল কবির, এছাড়া বিদেশের বিভিন্ন প্রবাসী সাংবাদিক বৃন্দ, ডক্টর আসিফ নজরুল, ব্যারিস্টার আমদাদুর রহমান পার্থ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, জনাব ববি হাজ্জাজ, জনাব ফাহাম আব্দুল সালাম সহ আরো অনেকে। 2, দেশের মালিকানা জনগণের কাছে ফেরত আনতে যিনি রাজপথে যার যার জায়গা থেকে নেতৃত্ব নিন ও নেতৃত্ব দিন, এই আহ্বান জানিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকেও অবৈধ সরকার বিরোধী আন্দোলনে যুক্ত করে ফেলেছিলেন জনাব তারেক রহমান। প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে দেশের সচেতন নাগরিক আমাকেও ওই আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় করে তোলা এবং সর্বশেষ অসহযোগ আন্দোলনে ডাক দিয়ে সকল সরকারি কর্মকর্তাকে যুক্ত করায়
সরকারি কর্মকর্তা হিসেবে আমিও এক দফার দাবিতে রাজপথে যুক্ত করেছে আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সমন্বয়কগণ, বিশেষ করে জনাব নাহিদ এবং জনাব আসিফ মহোদয়, এই দুজন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সেখানে আসিফ মহোদয় স্পষ্ট করে সরকারি কর্মকর্তাদেরকে কর্মবিরতিতে গিয়ে রাজপথে আসার আহ্বান জানিয়েছিলেন। আমি তো সেই আহ্বানে সাড়া দিয়েছি এবং সর্বশেষ এটুকু বলতে পারি, ওই দিনগুলিতে আপনারা যারা সমন্বয়ক ছিলেন বাস্তবিক জীবনে মায়া ত্যাগ করেছিলেন। কাজেই আমার অন্তরের মধ্যে যে দ্রোহ কাজ করছে সেটা আপনাদের চেয়ে ভালো কেউ বলতে পারবে না, কারণ ওই দিন গণ অভ্যুত্থানের যে জীবনে মায়া ত্যাগ করতে পেরেছিল কেবল সেই উপলব্ধি করতে পারে ওই সময় আমাদের মধ্যে কি রকম ইমোশন কাজ করেছে, এবং সেই উপলব্ধি করতে পারে দেশের প্রশ্নে একজন দেশপ্রেমিক কি করতে পারে। বিপ্লবে অংশ নিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করে যাদের হাতে দেশটাকে তুলে দিয়েছিলাম, কলঙ্ক মুক্ত করে চিরস্থায়ীভাবে জনগণের মালিকানা অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা নিশ্চিত করবেন সেই অন্তর্বর্তীকালীন সরকার। এই চারটা স্টেক হোল্ডার, এই চারজনের আমার বিপ্লবে অংশগ্রহণের পেছনের কারণ, ওনারা আমার ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছে। তো আমার এই এখনকার কথাগুলো এদের উদ্দেশ্যে আপনাদের মানে এই চার গ্রুপের দৃষ্টি আকর্ষণ করছি। আমার পরিস্থিতি বিবেচনা পূর্বক আমার অবস্থান সম্পর্কে আপনাদের মূল্যায়ন, মতামত, পরামর্শ সহ যথোপযুক্ত ও ন্যায়সঙ্গত পদক্ষেপ কামনা করছি। আমার ঊর্ধ্বতন কর্তৃক আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রথম অস্তিত্ব পাওয়া যায় 29শে জুলাই শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে আমার বিরুদ্ধে দায়ের করা একটি বেনামি অভিযোগপত্র থেকে। 14 থেকে 19 জুলাই ছাত্রদের পক্ষে থেকে সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিভিন্ন পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ওই অভিযোগটা দায়ের করা হয়, যার বিপরীতে অত্যন্ত দ্রুত গতিতে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয় এবং 5 আগস্ট তদন্ত রিপোর্ট দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। অর্থাৎ ওই দিন যদি শেখ হাসিনা না যেত, আমি ওই দিনই আমার বলি শুরু হয়ে যেত। কি হতে পারতো জানি না, যাই হতে পারতো সেটাকে আমি ধরে নিয়েছিলাম যে এটা হতে পারে, আমি সেটা রাজি ছিলাম, যা কিছু হবে হবে। তো এই পর্যায়ে আমি সরকারের কাছে একটা জিনিস জানতে চাই, যদি স্বৈরাচারের পতন না হতো, সেই মানে আগের সরকার সবার আগে আমাকে নিগৃহীত করার ব্যবস্থা করত, এই ব্যাপার কি বর্তমান সরকারের কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে তার বিপরীতে নতুন সরকার কেন সর্বপ্রথম আমাকে খুঁজে বের করলো না? বা সারা বাংলাদেশে একমাত্র সরকারি কর্মকর্তা হয়েও প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেওয়ার জন্য যে সাহস লাগে, স্বৈরাচার পতন না হলে সেই সাহসটাকে যেহেতু তারা দুঃসাহস হিসেবে বিবেচনা করত, তাহলে পতনের পরে আমার সরকার কেন সেটাকে সৎসাহস হিসেবে বিবেচনা করলো না? যদি করতো আজকে আমাকে এতগুলা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো না। যারা বিপ্লবী ছিল বাইরের, তাদের তো সমস্যা না। আমি তো বাইরে থেকে বিপ্লব করে এসে আমার ডিপার্টমেন্টে সবার কাছে আমার মুখোশ উন্মোচিত যে আমি কোন জায়গার লোক, তো আমি তো সবার রোষানলে পড়বো, এটাই স্বাভাবিক। তারপরে আমার এই সরকার কি করেছে, একটা লুটেরাকেও সরায় নেয়। সেই সেম সিস্টেম, সেম ফ্যাসিবাদী, সেম কর্মকর্তা, সব গত 5 বছর যারা ছিল তারাই আছে। ইচ এন্ড এভরি সিঙ্গেল পার্সন, নট এ সিঙ্গেল। আমাদের দেশে যে সরকার চেঞ্জ হয়েছে, আমার ডিপার্টমেন্টের একটি এলিমেন্ট থেকে বোঝার সেটার উপায় নেই। একটি এলিমেন্ট, সেই আগের নির্দেশনা, সেই আগের মতো করে আমার অফিস চলছে। শেখ হাসিনা পালিয়ে গেলে পরিবর্তিত পরিস্থিতিতে উক্ত অভিযোগের কোনো ভিত্তি না থাকায়, মানে যেটা মাত্র বললাম, আমার বিরুদ্ধে শুরুর দিকে যে অভিযোগগুলোর কথা বলছি আমি, সেই কাজগুলো করা হয়। যেহেতু 5 আগস্টের পরে ওই চিঠির কটূক্তির কোনো ভিত্তি নেই, তো তাতেও খুব বেশি সুবিধা করতে না পেরে সর্বশেষ 17ই অক্টোবর আমার অফিস সহকারী চেইন অফ কমান্ড ভঙ্গ করে প্রধান প্রকৌশলী বরাবর আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। খেয়াল করবেন, আমার অফিস সহকারী চিঠি দিয়েছে কার বরাবর? প্রধান প্রকৌশলী বরাবর। মানে সকল চেইন অফ কমান্ড বৃত্তাঙ্গুলি দেখা গেছে। নজিরবিহীন ভাবে সেই অভিযোগটা আবার গৃহীত হয়েছে এবং বাস্তবে অভিযোগের কোনো সত্যতা যাচাই না করে, খেয়াল করবেন,
17 অক্টোবর মানে ওই দিনই আমার নির্বাহী প্রকৌশলী অফিস সহকারের অভিযোগ সত্য এবং আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে রিপোর্ট প্রদান করেন। একই দিন মানে ওই 17 তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান প্রকৌশলী বরাবর প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে ওই দিন মানে 17 অক্টোবর মানে একই দিনে ভোলা থেকে 230 কিলোমিটার দূরে আমাকে বদলি করা হয়, যেখানে 21 অক্টোবর অপরাহ্নে আমাকে স্ট্যান্ড রিলিজ হিসেবে বিবেচনা করা হয়, মানে স্ট্যান্ড রিলিজ করেছে আমাকে। অর্থাৎ 22 অক্টোবর সকালে আমাকে নতুন কর্মস্থলে যোগদান করতেই হবে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে 17 তারিখ ইস্যু দেখানো হলেও আমাকে এই পত্র সরবরাহ করা হয় 21 অক্টোবর বেলা 1টায়। অর্থাৎ আমার জন্য নতুন করে আরেকটি ষড়যন্ত্রের পথ খোলা রাখা হলো, কারণ আমি তো একটা স্টেশন থেকে 230 কিলোমিটার দূরে আরেকটা স্টেশনে যায়, তো সন্ধ্যার পরে তো যায় আমি তো ওখানে যোগদান করতে পারবো না, সম্ভব না। আমার দায়িত্ব তো মানে এরকম না যে এক কথায় দায়িত্ব বুঝিয়ে দেওয়া যায়। এর অনেকগুলো প্রকল্প আছে, অনেকগুলো বিষয় আছে, এটা কিন্তু তার প্রতি সময় লাগে। সো আমাকে কিন্তু ইন্টেনশনালি তারা 7 দিনের সময় দিয়েও আমাকে কিন্তু লাস্ট 6ষ্ঠ দিনের মাথায় চিঠিটা আমাকে ডেলিভারি করে এর আগে দেয় না। আমি জানিও না, এর আগে জানতেও দেয়নি আমাকে। তো আমার কাছে একটা জিনিস স্পষ্ট হয়েছে, মানে সবগুলা ঘটনা দেখে বুঝে যে এখানে শেষ হয়নি, এখানে শেষ নয়। ভোলার দৌলতখান উপজেলায় একজন উপসহকারী প্রকৌশলী আসতে ইচ্ছুক ছিল, সম্ভবত ফরিদপুর বা এই ধরনের কোনো একটা উপজেলা থেকে। ওই ছেলেটার বাড়ি লালমোহন। তার চাহিদা ছিল, ইচ্ছা ছিল কোথায়? দৌলতখান যাওয়ার জন্য। তাকে আমার এক্সিএল সাহেব বুঝায় শুনে পড়া আমাকে যে পথে যেখান থেকে সরাই দিচ্ছে সেখানে সে চেয়ার দখল করেছে। পরের দিন একদিন পরেই সেখানে লোক পদায়ন করে দিয়ে যাতে আমি যেন কোনো অবস্থায় এখানে ফিরে আসতে না পারি। আমি অপরাধটা করলাম কি? যাই হোক, আমার কাছে এটা স্পষ্ট যে আমার ডিপার্টমেন্ট সব প্রণোদিত হয়ে আমার ক্যারিয়ার শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। কাজেই আমি যতই ভালো কাজ করি, আমি চাইলেও সামনের দিকে অভিযোগ মুক্ত থাকতে পারবো না। অনেকগুলো ঘটনায় ষড়যন্ত্রমূলক তদন্তের কারণে আগে থেকেই অনেক মিথ্যা ও তথ্য ও গুজব আমার কেন্দ্রিক ভোলা জেলায় জনমনে ছড়িয়ে পড়েছে। আমি বলেছিলাম শুরুর দিকে যে আমার বিরুদ্ধে অনেকগুলো ভুয়া তদন্ত করেছিল, এতে করে ভোলা জেলার মোটামুটি আমার দ্বারা চিনে, এবং এটা তো আমার নিজের নিজ উপজেলা। আমি দুর্নীতি করেছি এটা ওটা রিউমার কিন্তু ওই তদন্তের সময় কিন্তু মানুষের কানে মুখে মুখে ছড়াই গেছে। তারপরে আমাকে এই বদলি করানো, তাও স্ট্যান্ড রিলিজ, এর থেকে সবাই মনে করতেছে কি এদের দুর্নীতি করতে বড় ধরনের কোনো, তাই এদের সরাই দেওয়া উচিত। ব্যাপারটা কিন্তু এইভাবে কিন্তু ব্যাপারটা মানুষের কাছে আসছে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো ভুয়া, একদম ফেক। তো এই যে এই ধরনের বদলি, সেসব গুজব এখন জনগণের সত্যি হিসেবে বিবেচিত হচ্ছে বদলির পরে, যা আমার জন্য অত্যন্ত অসম্মানের ও লজ্জা। ওরা জেনে বুঝে আমার মর্যাদার উপরে আঘাত এনেছে। আসলে আমার জুলাই বিপ্লবে অংশগ্রহণ করছি সেটা ওরা বুঝছে যে চাকরির প্রতি আমার মায়া নেই, জীবনের প্রতি মায়া নেই, আমার মায়া আছে ইজ্জত সম্মানের প্রতি। ওরা হাত দিচ্ছে আমাকে সেখানে। আর এই সব ক্ষোভ হচ্ছে কেন? কারণ আমার এক্সিডেন্ট সে আওয়ামী লীগ করে, সে তার বাড়ি বগুড়া। আমি এটা শুধু ভেবেছিলাম সে এরকম হবে না, আমি তো ভুল ভেবেছিলাম। সে যে এত বড় আওয়ামী লীগের আমি বুঝতে পারিনি। তার সেই ক্ষিপ্ততা এখনো তার কমেনি। আমাকে দেখলে এখনো তার চেহারার মধ্যে ফুটে উঠেছে রাজ্যের সকল ক্ষোভ। একটা মানুষের মধ্যে একটা মানুষ এভাবে ক্ষোভ দেখাতে পারে আমার ধারণা ছিল। যাই হোক, আমি টপিকে চলে আসি। গত 24 অক্টোবর, গত মাসে 24 অক্টোবর, আমি একটি কথা মিস করে গেছি এর মধ্যে। তো আমার কাছে যেহেতু সবচেয়ে মূল্যবান হচ্ছে আমার মর্যাদা, আমি ওই স্টেশনে যোগদান করা মানেই হচ্ছে এই ওদের ষড়যন্ত্রকে আমি সাপোর্ট দিয়ে দিলাম এবং আমি মেনেই নিলাম যে আমি অপরাধ করেছি। এইটা আমার ভোলার মানুষ জানবে, সেটার উপরে দাঁড়া থেকে আমি চাকরি করবো আমার পক্ষে সম্ভব না। কারণ আমার কাছে আমার মর্যাদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি এখন পর্যন্ত ওই স্টেশনে যোগদান করিনি। এবং এটা আমাকে অনেকেই বলেছে আমি চাকরি চলে যাবো, যা আমার সম্মান তো যাবে না, আমার সম্মান রিজার্ভ করতে হবে। যে মানবিক মর্যাদার জন্য জুলাই বিপ্লবে নেমেছিলাম জীবন দিতে, সে মানবিক মর্যাদার জন্য চাকরি দিলে কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু আমার সাথে যারা অপরাধ করেছে, আমি তথ্য প্রমাণ সহ ডকুমেন্টেড স্পেসিফিক ভাবে 9টা অভিযোগ আমি তথ্য প্রমাণ সহ আমি সংযুক্ত করেছি। each and every document is attached
এখানে যে তথ্যগুলাকে আমি যে বক্তব্যগুলো সপক্ষে কোনো তথ্য প্রমাণ আমি সন্নিবেশিত করিনি, বুঝে নিবেন সেগুলা ফিল্ডে এসে তদন্ত করলে, জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমাকে যে 21 তারিখ থেকে আগে যে চিঠি দেয় না, এটা প্রমাণ কি? এই প্রমাণ তো আমি দিতে পারবো না, কারণ আমাকে তো মেইল আসছে 21 তারিখে, 22 তারিখে বদলে 21 তারিখে আসছে মেইল। তো এটা তো আমার অফিসে সবাই বলবে হ্যাঁ না চিঠি তো আসে না এর আগে। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমার এখানে তদন্তে আসলে সরজমিনে হয়তো বোঝা যাবে যে এটা সত্য। তো 24 অক্টোবর আমি আমার পেশাজীবী সংগঠনের শরণাপন্ন হই এবং প্রধান প্রকৌশলী মহোদয়ের সাথে উপরোক্ত বিষয়গুলো নিয়ে উপস্থাপন করলে তিনি আমাকে সমাধান করে দিবেন বলে আশ্বস্ত করলেও তার বিপরীতে এখন পর্যন্ত কোনো তো পদক্ষেপ তো নেননি, বরং ওই সিন্ডিকেটকে উল্টো প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। পক্ষান্তরে সকল বিষয়ে আমার পেশাজীবী সংগঠনের সভাপতি অবগত এবং উপলব্ধি করতে পেরেও প্রত্যাশিতভাবে তিনি কর্তৃপক্ষকে ন্যায্য অধিকার আদায়ে যথাযথ চাপ প্রয়োগ করতে সক্ষম হননি। ভোটের প্রথা বিলুপ্ত না হলে হয়তো আজ আমাকে এই সংবাদ সম্মেলন করতে হতো না। সেক্ষেত্রে আমার পেশাজীবী সংগঠনই সকল ন্যায্যতা নিশ্চিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারত। এখানে একটা জিনিস বলা হচ্ছে যে আমি নিজ উপজেলায় চাকরি করি, এটা তো নিয়ম নাই, ব্লা ব্লা। আমার প্রশ্ন, আমি কি এখানে তদবির করে এসেছিলাম? কাউকে টাকা দিয়ে এসেছি আমি এখানে? নো। আমি এখানকার মানুষকে ভালো সার্ভিস দিব এই প্রতিশ্রুতি দিয়ে সাবেক নির্বাহী প্রকৌশলী মহোদয়কে বলেছি, উনি আমাকে এখানে নিয়ে আসছে। তো আমার কাছে, আপনাদের কাছে যেমনই হোক, আমার কাছে আমি যেভাবে দেখি সেটা একটু শোনেন। আপনাদের নিয়ম যাই থাকুক, আমার কাছে ব্যাপারটা এরকম যে আমি যদি এখানে দুর্নীতি করি, এটা আমার নিজ উপজেলা, এখানে দুর্নীতি করলে তো আমার নিজের মানুষের কাছে আমি চোর হব। আমি দূরের থেকে চুরি করে এসে আমি বাড়িতে পলাইতে পারলাম, এখান থেকে পলে আমি যাবো কোথায়? তো আমার নিজ উপজেলায় চাকরি করা মানে হচ্ছে আমার জন্য, আমার মতে, আমার দৃষ্টিকোণ থেকে এটা আমার সৎ থাকার কি বলে, এটা আমার ভ্যানগার্ড সৎ থাকা, এটা আমার সেফ গার্ড সৎ থাকা নিজ উপজেলায়। আচ্ছা সেটা বাদ দিলাম, আমার সদর উপজেলায় এবং আমার এই বোলার জেলায় নিজ উপজেলায় চাকরি করে এমন অসংখ্য অসংখ্য অফিসার আছে, তাদেরকে নিয়োগ দিল, তাদেরকে কি আমি ভর্তি করেছিলাম? তারা কিভাবে করতেছে? এমন এক্সাম্পল আছে, 18 বছর একই সাথে চাকরি করতে নিজ উপজেলায় আমাদের ভোলাতে, আমি এখন দেখাতে পারবো। তো আমাকে এটা নিয়ে কথা বলা হচ্ছে। আমরা একটু অনেক বলতেছেন, আমরা তো ওগুলো সব এখানে লেখা আছে, আমরা একটু ছোট করে আমাদেরকে যদি একটু প্রশ্ন আমি 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 আমরা একটু ছোট করে যদি আচ্ছা আমি শেষ অল্প আসলে ভাই আমার সাথে হয়েছে আমার এত কিছু যার শেষ নাই। 25টার মতো ষড়যন্ত্র হয়েছে, 25টা। আর এখানে শুধু 10টা বলতেছি আমি, তাও এখানে বলতেছি না, 10টা শুধু আপনার ডকুমেন্ট দিয়ে দিয়েছি। তো আমি অল্পতেই বলছি আপনাকে। তো সংবাদ সম্মেলন করে পুনরায় সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গ করতে চাইনি, আমি সেটা প্রথমেই বলেছি। আমি জানি যে সংবাদ সম্মেলন করাটাও শৃঙ্খলা ভঙ্গ চাকরি, কিন্তু আমি কি করব? আমার উপরে একটা অভিযোগ আসলে আমি আমার কর্তৃপক্ষকে বলবো, তাই না? তো আমার কর্তৃপক্ষের বিপক্ষে অভিযোগ আমি কার কাছে দিব? চিফ ইঞ্জিনিয়ারের কাছে। আমি পেশাজীবী সংগঠন নিয়ে তাদের কাছে গেছি, কোনো কাজ হয়নি। এখন আমার করার উপায় কি? থানায় মামলা করা। আমার কর্তৃপক্ষের ক্লিয়ার ছাড়া থানায় মামলা নিবে আমাকে? নিবে না। থানায় মামলা না, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে। আমি অত জানি না, যদিও এটা আমার সীমাবদ্ধতা। তো আমার ছোট জ্ঞানে যেটা ধরছে যে আমার আসলে আমি যাদের কাছে আমি আমার দুঃখ দুর্দশা বলবো, তারাই যদি আমার দুঃখ দুর্দশার কারণ হয়ে থাকে, তাহলে আমি যাবো কোথায়? ঠিক আছে, যাওয়ার জায়গাটা কোথায়? আপনার কথা ঠিক আছে, আপনি বলেন, শেষ করেন। হ্যাঁ, তো আমাকে বদলিকৃত স্টেশনে যোগদান করা মানে একদিকে ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করা, অন্যদিকে আমার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ জনমনের সত্য হিসাবে রূপ দেওয়া, যা কোনো অবস্থাতে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি সিস্টেম পরিবর্তন করার মতো কোনো পদে চাকরি করি না, আর তাই 8-10টা উপজেলার মতো প্রচলিত সিস্টেমের মধ্যে থেকেও যে কোনদের চাইতে সেবার মানের দিক থেকে 1 ডিগ্রি হলেও এগিয়ে থাকবে এই উপজেলা ইনশাআল্লাহ। গ্রাহক সেবার জন্য কতটা প্রতিকূল ও লুটেরাদের জন্য কতটা অনুকূল পরিবেশ আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, তার শিরা উপশিরা পর্যন্ত আমি বুঝিয়ে দিতে সক্ষম। সেই বিচারে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করতে পেরেছি, আমি বিশ্বাস করি এই সদর উপজেলা সেটার জন্য আলাদা স্বীকৃতি প্রাপ্তির দাবিদার, কিন্তু তার জন্য লাগবে ন্যায্যতার চোখ। সত্যিকার অর্থে প্রাণের মায়া ত্যাগ করে জুলাই বিপ্লবে অংশ নেওয়া
কেউ ছাড়া সেই ন্যায্যতার চোখ এই বাংলাদেশে আর কারো আছে বলে আমি বিশ্বাস করি না। এতগুলো মানুষ মারা যাওয়ার পরেও যেই চোখে খারাপ লাগে নাই, তার মধ্যে এই ন্যায্যতা ঢুকবে না। তো আমিও চাই তদন্ত হোক, আমার সকল দোষটি সামনে আসুক। আমি যদি কোনো অপরাধ করে থাকি, উপযুক্ত শাস্তির মাথা পেতে নিতে আমি প্রস্তুত, কিন্তু এইভাবে অসম্মানিত হতে কোনো অবস্থাতে আমি প্রস্তুত নই। আমি অপরাধ করলে তার জন্য সাদা কাটতে আমার বিন্দু মাত্র কোনো ইয়া থাকবে না। আমার এই সংগঠনের মূল উদ্দেশ্য সরকারের কাছে চাই তদন্ত, আমার বিরুদ্ধে তদন্ত। মতিউর রহমান নির্দেশ লিখেছিল না আমার ফাঁসি চাই, আমি চাই আমার তদন্ত চাই। তদন্ত করা হোক কি হয়েছে আমার সাথে গত 3 মাস, দেখা হোক কতটা অমানবিক যন্ত্রণার মধ্যে আমাকে ফেলা হয়েছে, দেখা হোক। আমি ট্রমায় চলে গেছি, ট্রমায়। আমি গত 1 মাস ঘর থেকে বেরোই নাই। শিবু ভাই দেখেছে, হেলাল ভাই জানে, ইন্টারনেটে যোগাযোগ আছে। আমি সিম্পলি মানসিক ভারসাম্য হারাই ফেলেছিলাম এই চাপে। বাসুদুল্লাহ ভাই, মানে আপনার বক্তব্য তো আমরা বুঝতে পারছি, আমাদের কাছে স্ক্রিপ্টও আসছে। আপনি চুম্বক অংশগুলো বলেন। এখন সরকারের কাছে আমি আসলে যেটা চাই, আমি কোনো আচ্ছা আমার সাথে হওয়া সকল ষড়যন্ত্র ও এর সাথে জড়িতদের তথ্য প্রমাণ সহ বিস্তারিত সংযুক্ত করা হলো। যে সকল বক্তব্যের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি, সেগুলো সরেজমিনে তদন্ত বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণ করা সম্ভব। কোনো দাবি দেওয়া নয়। আমার নাগরিক মর্যাদা ও ন্যায় বিচার প্রাপ্তিতে সরকারের কাছে যে সকল সহযোগিতা চাই: 1. অনতি বিলম্বে ষড়যন্ত্রমূলক এই বদলির আদেশ বাতিল করে আমাকে আমার পূর্ব স্টেশনে কাজ করার সুযোগ দিয়ে অসম্মানিত হওয়ার হাত থেকে আমাকে রক্ষা করুন। 2. পেশকৃত তথ্য অনুযায়ী আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ও আমার সাথে অন্যায় করেছে এমন সকল পক্ষকে অনতি বিলম্বে জবাবদিহিতার আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সরজমিন তদন্তের প্রয়োজন হলে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এরূপ সদস্যদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে তারপর ব্যবস্থা নিতে হবে। রিপোর্টে উল্লেখিত আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বর্তমান পদে আসীন হওয়ার প্রক্রিয়া যাচাই করতে হবে। গত 10 বছরে এদের কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ এবং বর্তমানে সম্পদের যৌক্তিকতা যাচাই করে সঠিক পদক্ষেপ নিতে হবে। চক্রান্ত জড়িত ঠিকাদারদের বিগত 5 বছরের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজের বর্তমান অবস্থা মূল্যায়ন করে জনগণের কোনো হক নষ্ট করেছে কিনা তা যাচাই করতে হবে। জনগণ হক নষ্টের প্রমাণ মিলবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ডিপার্টমেন্ট থেকে পারিবারিক সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে হবে। একাধিক সহোদর একটি জেলায় কর্মরত অবস্থায় তাদের মামা বা আরেক ভাইকে ঠিকাদারি কাজ দেওয়া চলবে না। ভোলা জেলার এই ধরনের একটি চক্রকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইল। যাদের বিরুদ্ধে তদন্তের কথা বলছি এরা অত্যন্ত ক্ষমতাশালী এবং ধূর্ত। কাজেই তার তদন্ত কাজ বাধাহীন ও নিরপেক্ষ করার স্বার্থে যথাযথ ব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে সাময়িকভাবে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 7. রিপোর্টে উল্লেখিত যে সকল কর্মকর্তা কর্মচারী অবৈধ পন্থায় অবলম্বন করে নিয়োগ তথা অথবা পদোন্নতি পেয়েছেন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তাদের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে খতিয়ে দেখার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি মোট 3 জন ভুয়া বা অবৈধ বা ঘুষ দিয়ে নিয়োগ পেয়েছেন, আমি মোট 3 জনের কথা আমি এই রিপোর্টে উল্লেখ করেছি। আগামী 5 কর্মদিবসের মধ্যে আমার উপযুক্ত সহযোগিতাগুলো বা দাবিগুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ দৃশ্যমান না হলে এই দেশে নিজেকে মূল্যহীন 5ম শ্রেণীর নাগরিক ধরে নিব এবং শেখ হাসিনার দাসত্বকে অস্বীকার করায় সেটাকে আমি অপরাধ হিসেবে বিবেচনা করব। আর সেই অপরাধকে স্থায়ীভাবে সরকারি চাকরি হতে নিজেকে প্রত্যাহার করে ওই অপরাধের প্রায়শ্চিত্ত করব। তখন শুধু এতটুকু অনুরোধ থাকবে, আমার অব্যাহতি পত্রটি দ্রুত গ্রহণ করে দ্রুততম সময়ে আমাকে আমার এনওসি বা অনুপত্তি পত্র প্রাপ্তিতে আমাকে একটু সহযোগিতা করবেন। সরকারের উদ্দেশ্যে বলছি, কারণ ফ্যাসিবাদের দোসররা আমাকে কখনোই সেই জিনিসটা দিবেন, আমাকে ঝুলিয়ে দিবেন, আমি নিশ্চিত।
জুলাই বিপ্লবে জীবন দিতে প্রস্তুত থাকা একজন বিপ্লবীর জন্য সরকার কি এতটুকু করবে না? তো এ পর্যায়ে আমার সরকারের কাছে বক্তব্যগুলো শেষ। আমার বলার মানুষের জন্য কিছু বক্তব্য আছে, ছোট্ট একটু, সেটুকু পরে বলি। আমার জুলাই বিপ্লবে অংশগ্রহণের সচিত্র একটা প্রতিবেদন আছে, সেটা কি দেখাবো? এর আগে একটু প্রশ্ন আছে আমাদের। প্রশ্ন আগে যাবেন না আগে প্রতিবেদন দেখবেন? নাকি? আমার তাহলে বক্তব্য শেষ করে নেই, মানুষের উদ্দেশ্যে যেটা আছে বলার, জনগণের উদ্দেশ্যে। বক্তব্য শেষ করে দেন, বক্তব্য শেষ করে দেন। নিউজটা তো পুরো আপনি আপনার কথাটা শেষ করেন, তারপর প্রশ্ন করেন, দ্রুত করেন। ওনার মানুষের উদ্দেশ্যে কি বলেন? আপনার পেজ আছে কয় আলাদা? হ্যাঁ, একটা পেজ থাকলে এটা কমপ্লিট করেন। ক্র্যাকডাউনের পরে যারা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে পোস্ট করার অপরাধে, ক্র্যাকডাউন তো বুঝছেন, ওই যে ইন্টারনেট বন্ধ করার পরের ঘটনা। এই জয় জয় একটু জায়গা দাও, হয়েছে? ইন্টারনেট বন্ধ করার পরে যখন অফিস করার পরে যারা আমাকে সরকারের বিরুদ্ধে পোস্ট করেছি বলে অফিসে এসে হেনস্থা করেছিল, তারাই আজকে বুক ফুলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। আবার কোটি টাকার ঠিকাদারি কাজ পেয়ে বিদ্যুৎ তারা ঘুরে বেড়াচ্ছে। এটা মানতে পারছি না। আন্দোলনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে আমি দেখেছি আমার ডিপার্টমেন্টের অধিকাংশই বাংলাদেশের পক্ষের শক্তি। তাদের বিপরীতে ফ্যাসিবাদের দোষরদের সংখ্যা খুবই নগণ্য। সংখ্যায় নগণ্য হলেও সকল ক্ষমতা তাদের হাতে, আর সেই ক্ষমতার অপব্যবহার এখনো বন্ধ হয়নি। বিপ্লবে মানুষের মধ্যে যে ঐক্য লক্ষ্য করা গেছে, সেই ঐক্য বজায় রেখে প্রত্যেকটা দপ্তর ভিত্তিক বাংলাদেশের পক্ষে শক্তির সাহায্য নিয়ে ফ্যাসিবাদের দোষরদের তালিকা করে শুধুমাত্র 2 দিনের প্রতিরোধ কর্মসূচি দিলেই এদেরকে প্রতিহত করা সম্ভব। এমনটা আমি মনে করছি, জরুরি নয় এমনটা আপনাকে মনে করতে হবে, কিন্তু জরুরি হচ্ছে ফ্যাসিবাদ দমন করতে হবে। এই দোষরদের রেখে আপনি কখনো বাংলাদেশের স্ট্যাবিলিটি ঠিক রাখতে পারবেন না। ফ্যাসিবাদের দোষরদের প্রতিহত করার ব্যাপারে যদি দ্বিমত থাকে আমাকে সেটা বুঝিয়ে বলুন, আমিও বুঝতে চাই। আর যদি এখন পোষণ করে থাকেন তাহলে আমাকে বলুন কি প্রক্রিয়া সেটা করবেন। চাইলে 6 আগস্টই, আমি কি সবাইকে উদ্দেশ্য করে বলি, চাইলে 6 আগস্টই আমার সহযোদ্ধাদের নিয়ে, আমি কিন্তু ঢাকায় ছিলাম যেহেতু, আমার ডিপার্টমেন্টের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে ওই দিনই স্বৈরাচারের সকল দোষকদেরকে ডিপার্টমেন্ট থেকে বের করে দিয়ে মিডিয়ায় বিষয়টিকে ফোকাস করিয়ে নিজেকে জাতীয় বীর হিসাবে জয়ী করার মতো সব ধরনের সুযোগ এবং সক্ষমতা আমার ছিল না শুধু ওই ধরনের সংকীর্ণ মানসিকতা। আমার গণ্ডিতে থাকা অধিকাংশ মানুষকে আন্দোলনের পক্ষে অবস্থান নিতে উৎসাহিত করার উদ্দেশ্যেই কেবল আমি বিপ্লবের ছবি এবং ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করেছিলাম। হাসিনা পলায়ন শেষে হৃদয় রক্তকরণ থেমে গেছে, আমারও আন্দোলন থেমে গেছে। আমি চুপচাপ 7 আগস্ট কর্মস্থলে যোগদান করে দায়িত্ব মনোনিবেশ করি। মেঘনা ভাঙনের কবলে পড়ে সেই 2011 সাল থেকেই আমরা গৃহহীন পরিবার, বাবা মা স্ত্রী সন্তান সহ এখন পর্যন্ত ভাড়া বাসায় থাকি। 2018 সালের দিকে বাবা আমি মিলে একটা ছোট জমি কিনেছিলাম, কিন্তু সেখানে ঘর তোলার মতো আর্থিক সচ্ছলতার মুখ এখন দেখিনি। স্বপ্ন ছিল সরকার যদি গৃহঋণ দেয় তাহলে হয়তো নিজেদের স্থায়ী থাকার ব্যবস্থা হবে। প্রথমে অল্প অল্প কিছু দিয়ে শুরু করে আস্তে আস্তে ঘর তোলার ফর্মুলা আমি জানি। যেহেতু তখন আমার প্রচুর টাকার চাহিদা তৈরি হবে, যেহেতু আমি অতি সাধারণ একজন মানুষ, তাই তখন আমার হাতে থাকা রাষ্ট্রীয় সুযোগগুলা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা থেকে নিজেকে বেশি দিন বিরত রাখতে পারবো না, তাই সেটাও করিনি। 4 বা 5 আগস্ট যদি আমি গুলি খেয়ে মারা যেতাম, আমার 7 মাসের সন্তান সম্ভবের স্ত্রী, কন্যা ও বাবা মা কোথায় আশ্রয় নিত? সে জায়গাটা তো আমার নেই। আমি তো সেটাও নিয়েও ভাবি নাই, আমি রাস্তায় নেমে পড়েছি ভেবেছি শুধু মারা গেলে হয়তো শহীদের খেতাব দিয়ে পরবর্তী প্রজন্ম একটু সম্মানিত হবে, এতটুকু আশাই ছিল। কিন্তু মারা যায় শহীদ হইতে যে পরবর্তী প্রজন্ম সবাই শহীদ করবে। কিন্তু এখন যা দেখছি তাতে আমি এটা নিশ্চিত, আমি মারা গেলেও শহীদ বা বীরের পরিবারের স্বীকৃতি আমি পেতাম না আমার যে ডিপার্টমেন্টে আমি চাকরি করি। যাই হোক, তো ভোলা তথা সারা বাংলাদেশের মানুষকে আমি স্পষ্ট করে বলতে চাই, নিজের অসম্ভব রকম আর্থিক চাহিদা থাকা সত্ত্বেও জনগণের তথা গ্রাহকের সেবা দেওয়াটাকে প্রাধান্য দিতে গিয়ে স্রোতের বিপরীতে চলে এবং সর্বশেষ জনগণের মালিকানা ফিরিয়ে আনতে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে আমি যাদের শত্রু হয়ে উঠেছি, যাদের কারণে গত 1 মাস আমাকে 4 দেয়ালের মাঝখানে কাটাতে হয়েছে, আজকে যদি আপনারা জনগণ সেই জায়গা থেকে আমাকে উদ্ধার না করেন
এই বাংলাদেশে কোনো সরকারি চাকরিজীবীর কাছ থেকে সততা আশা করাটা একেবারে ভুলে যাবেন এবং ভালো সবার কথাও মুখে আনবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমার আরেকটু পার্ট আছে, সেটা হলো একজন অবৈধ নিয়োগে ঢোকা এবং আরেকজন লোক বিএনপির পরিচয় দিয়ে এই ষড়যন্ত্রে যুক্ত ছিল, তাদের নিয়ে একটু কথা বলবো আপনাদের কাছে প্রশ্ন নেওয়ার পরে। জি ভাই, আসলে কয়েকটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো বদলি। আপনি বলছেন যে আপনাকে বদলি করা হয়েছে, এটা প্রত্যাহার করতে হবে, এটা খুব অসম্মানজনক। সরকারি চাকরি কেন আপনি বলছেন যে অসম্মানজনক কেন? হ্যাঁ, ও আচ্ছা, আমি বলেছি হ্যাঁ। আপনি বলছেন যে এটা অসম্মানজনক, আপনার এই বদলির আদেশ অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। তো সরকারি চাকরিতে তো বদলি একটা ব্যাপার, এটা তো মেনেই আপনি চাকরি নিচ্ছেন, তাহলে এটা কেন বললেন? এই এক। আর হলো 2018 সালে আপনি যোগদান করছেন, আপনি বলছেন 18 সাল থেকে 24-এর এই বিপ্লবের আগ পর্যন্ত যে দুর্নীতিগুলো হয়েছে, আপনি তো তখন এই দুর্নীতিবাদদেরই দোষর ছিলেন। সেক্ষেত্রে তখন আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন এর আগে? এটা হলো এক। আরেকটা হলো এই যে অব্যাহতি পত্রের একটা ব্যাপার বললেন, এটা আসলে ক্লিয়ার বলেন না আপনি, এটা বুঝলাম না। আরেকটা বলছেন এই যে আচ্ছা, আপনি ওই বদলির ব্যাপারটা আর এটা বলেন যে 2018 সালে আচ্ছা, আমি প্রথমে বলতে আপনি খুব সুন্দর ভাবে বলবেন। পিঙ্কু ভাই একটু সম্পূরক প্রশ্ন আছে। মুনির, আমাদের এই যে সাংবাদিক এবং অ্যাডভোকেট মনিরের সঙ্গে আমার একটা সম্পূর্ণ উপযুক্ত প্রশ্ন যদি একটু মানে আপনার কোর্ট বিষয়টা, যে চাকরি বিধিমালা এবং আপনি চাকরিতে যোগদানের সময় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ড অথবা ওথ যেটা করেছেন, সেখানে কি এমন কোনো বিষয় ছিল যে বাংলাদেশে যেখানে আপনাকে ট্রান্সফার করা হোক আপনি সেখানে চাকরি করবেন, এরকম বিষয় ছিল তো নাকি? তো সেই বিষয়টিকে পাশ কাটিয়ে আমরা এটিকে পার্সোনালি মনে করি, আপনি কি পার্সোনালি নিচ্ছেন বিষয়টা? পার্সোনালি নিচ্ছেন কিনা এই বিষয়টাকে, এটা একটু জানার ব্যাপার। আমি উত্তর দিলে আপনার প্রশ্নের উত্তর চলে আসবে। দেখুন, জনস্বার্থে বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করতে আমার কোনো বাধা কখনোই নাই, থাকার কথাও না। এটা তো একটা সিম্পল ব্যাপার। আমার অথরিটি যদি মনে করে আমাকে বদলি করতে হবে, রাষ্ট্রের প্রয়োজন, আমি অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করে নিব। কিন্তু এই বদলিটা যে অর্ডারটা হয়েছে, আপনি ডকুমেন্টগুলো যেখানে আছে সেখানে দেখবেন, এখানে কিন্তু উনি লিখে দিয়েছে যে আপনার লিখিত সুপারিশের প্রেক্ষিতে এই বদলি করা হলো, মানে জনস্বার্থে এই বদলি করেনি। বদলি করা হয়েছে আমার ডিপার্টমেন্টের, আমার অথরিটির সুপারিশের কারণে। আমার অথরিটি কোন একটা তদন্ত রিপোর্ট দিয়েছে তার প্রেক্ষিতে, তো পানিশমেন্ট হিসাবে, মানে ওই চিঠিতে বোঝা যাচ্ছে এটা পানিশমেন্ট বদলি। এক। দ্বিতীয় হচ্ছে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। স্ট্যান্ড রিলিজ মানে কিন্তু ভিন্ন জিনিস। তো আমাকে ওই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয় না, এবং আমাকে বদলি করা হয়েছে সার্কেলের বাইরে। এখান থেকে 230 কিলোমিটার দূরে কিন্তু সাতক্ষীরার আশাশুনি উপজেলা। তো এটা কোনো জেনারেল বদলি না, এটা কোনো স্বাভাবিক বদলি ছিল না। এবং এর পূর্বে অনেকগুলো তদন্ত হয়েছে আমার অফিসে, আমার জেলা, আমার উপজেলার মানুষ সবাই অনেকেই জানে যে ওনার বিরুদ্ধে তদন্ত হয়েছে, অভিযোগ উঠেছে। আমাদের কালচার থেকে ভাই, একটা মানুষকে অভিযোগ উঠলে সবাই বলে হ্যাঁ ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু অভিযোগটা প্রমাণিত হলে সেটা কিন্তু কেউ ফ্লাশ করে না, প্রকাশও করে না, বা আমাদের মানুষের মন চায় না সেটা আর শুনতে। তো এটা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের গোলার পাশে যারা আমাকে চেনে তাদের কাছে আমি দুর্নীতিবাজ চোর হয়ে যাচ্ছি, এটা আমার পক্ষে সম্ভব না মেনে নেওয়া। সো এটা বলতে পারেন আপনি যে আমি বিপ্লবে অংশগ্রহণ করে আমি সরকারি বিধি লঙ্ঘন করেছি, আপনি আমাকে সেটা নিয়ে শাস্তি দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি আমাকে এই হয়রানিগুলো তদন্ত করে নাটক করা, গোলার মানুষের কাছে আমার চোর বানায় আমার প্রতি করবেন আরেক জায়গায়, আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিব, আমার সবাই চোর ভাববে, এটা তো আমার কোনো পক্ষ সম্ভব না। এই কারণে আমি এই কথা বলছি। আরেকটা প্রশ্ন ছিল, 18 সালে জয়েন করার পরে আমি তো যোগদান করার পরে আমি তো ওদের সাথেই ছিলাম, কিভাবে করেছি। খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। বিশ্বাস করবেন, আপনি লালমোহনে যে কোনো সাংবাদিককে ফোন দেন যে আমার বিরুদ্ধে কত হাজার অভিযোগ ছিল, আপনি আমার যে কোনো এক্সচেঞ্জকে ফোন দেন, আগের এক্সচেঞ্জকে ফোন দেন, যে শুধু আমার জন্য সে কত ফোন এবং কত মানুষের থ্রেট খেতে হতো। এই যে ঠিকাদার আজকে 100 হয়েছে, কেন হয়েছে? আমি স্পষ্ট করে একটা জিনিস, আমি সার্ভিস দিতাম জনগণকে, এই জনগণের পাড়ে থেকে কোন না কোন জনপ্রতিনিধি আমার সাথে, জনপ্রতিনিধির সাথে সবসময় খুব ভালো সম্পর্ক থাকতো, এই একটা কারণে।
এই কারণে যতই লুটেরা ছিল, লুটেরা আমার সাথে পারে না। লালমোহন থাকতে শাহন সাহেব আমাকে সাপোর্ট দিয়েছে, এখানে থাকতে উপজেলা চেয়ারম্যান মোশাররফ সাহেব আমাকে সাপোর্ট দিয়েছে, কারণ আমি সার্ভিস দিতাম জনগণকে। কিন্তু আমি যখন হাসিনার বিরুদ্ধে চলে গেলাম, আমাকে জনপ্রতিনিধিদের সাপোর্টটা বন্ধ। বাস, এখন সব আমার সূত্র হয়ে গেল। ব্যাপারটা ছিল আমি বুঝাইতে পারছি কিনা? আর অপ্রতিপত্র একটা ব্যাপার বলছে যে আমাকে অপ্রতি, ওই ব্যাপারটা না, আমি বলেছি যে 5 কর্মদিবসের মধ্যে যদি এই তথ্য প্রমাণ আমি দিলাম যে এরা আমার সাথে এই অন্যায়গুলো করেছে, তো এইগুলার জন্য আমি যে দাবিগুলো করেছি, এগুলোর জন্য যদি কোনো সন্তোষজনক কোনো অ্যাক্টিভিটি বা উদ্যোগ না দেখি, তাহলে তো আমি ধরে নিব যে আসলে এই দেশে আমি নাগরিকই না, আমার কোনো মর্যাদা নাই। আর সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো আপনার আবেদন পৌঁছানোর মাধ্যম তো সংবাদ সম্মেলন না। না। আপনার যে মাধ্যম আছে সেখানে যে ক্লিয়ার করা, বা আপনি কর্তৃপক্ষ যদি অন্যায় করে তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাওয়ার আপনার একটা বিধান আছে, আপনি কি সেটা গেছিলেন কিনা? না, আমি সেটা সম্বন্ধে অত ভালো ওয়াকিবহল না। আমি আমাদের পেশাজীবী সংগঠনকে সাথে নিয়ে আমি আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের সাথে বসেছিলাম, যেটা আমি এখানে উল্লেখ করেছি। আমি আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের সাথে এই অভিযোগগুলো নিয়ে গিয়েছিলাম। উনি একটা অভিযোগ ফেলে দিতে পারেন নাই। উনি বলেছে যে অভিযোগের পেয়েছি, আমি ব্যবস্থা নিব। আচ্ছা, এই যে আপনি আসিফ মহোদয় অনেকের কথাবার্তা বললেন এখানে, আপনি কি এই যে উপদেষ্টা, আপনি কি কোনোভাবে তাদের কাছে এই জিনিসটা জানাইছেন কিনা, বা না। ঊর্ধ্বতন? তো আপনি তো কোনো কিছুই জানাইলেন না, আপনি কোনো কার্যকরী ব্যবস্থাও নিলেন না। না, আমি আসিফ মহোদয়কে জানাবো কিভাবে? আমি ওনার সাথে কেমন সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনি আপনার ডিপার্টমেন্টের কোনো কিছু ব্যবস্থা নিছেন কিনা? আমি তো আমার পেশাজীবী সংগঠন, এই ক্ষেত্রে আমার পেশাজীবী সংগঠনের মাধ্যমে আমি প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে গিয়েছি, সকল অভিযোগ তুলে ধরেছি। উনি বলেছে ব্যবস্থা নিবে, কিন্তু নেননি। আমি তো সেটাই বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না নেওয়ার কারণে কি সংবাদ সম্মেলন? নানান কারণে সমস্যা হবে। এটা কি তাহলে কি এখানকার যে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে, নাকি আপনার প্রধান যে কার্যালয় সেখানে বিরুদ্ধে? সবগুলা, এখানকার প্রধান কার্যালয় এবং আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়, টপ টু বটম। 3 জনই অপরাধ আছে, 3 জনই আমার সাথে অন্যায় করেছে। আমার ডকুমেন্ট আছে। আমি তাহলে ওই আরেকটা সংযুক্তি আছে, সেটা একটু পড়ে শুনে। আচ্ছা ভাই, আমার তো একটা প্রশ্ন আছে। সংযুক্তিটা দেখে না, লাগবে না, লাগবে না। আচ্ছা, একটু জুয়েল সাহেব কোশ্চেন করবে, আপনি একটু ভাই, একটা প্রশ্ন আছে। আপনি আশা করি 20 সেকেন্ডের মধ্যে প্রতি প্রশ্নের উত্তর দিলে ভালো হবে। এই নারুল, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করতেছে, তাদের নাম সহ একটু বলেন। আমার ওই সংযুক্তির বিধান একটা সেট দাও আমাকে, একটা সেট দাও, একটা সেট দাও। আরে এই যে আমি এতক্ষণ যা বলেছি এই অভিযোগের ভিত্তি এখানে একদম স্পষ্ট করে দেওয়া আছে, বর্ণনা সহ। তো এখানে ভাই, আপনি একটু শর্টকাটে বলেন কাদের বিরুদ্ধে অভিযোগ। ফ্যাসিবাদের দোষরদের বিপক্ষে। সবগুলো ষড়যন্ত্র জড়িতদের শনাক্তকরণ, আমার সাথে ষড়যন্ত্রমূলক ঘটনাগুলো বিস্তারিত বিশ্লেষণ করলে সকল ষড়যন্ত্রকারীদেরকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। এক হলো অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, 2 হলো ঠিকাদারি কাজ কেন্দ্রিক সিন্ডিকেট। অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আছে, প্রথমে আছে মোহাম্মদ মাহবুবুর রহমান, আমার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক, আমার সাবেক ছিল আর কি। ভাই, এটার মধ্যে তো লেখা আছে, নাম বলেন না আপনি, কাদের বিরুদ্ধে আপনার অভিযোগ? বলতেছি তো, নাম বলতেছি। এটাই তো বলছি, নাম বলতে শুনুন শুনুন। যাদের বিরুদ্ধে অভিযোগ সেটাতে বলছে, এখানে নাম সব দেওয়া আছে। ঠিক আছে, আপনি বলতে থাকেন, আপনারটা ঠিক আছে, আপনারটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে মোহাম্মদ ওয়ালিউল্লাহ, কেশিয়ার, নির্বাহী প্রকৌশলী কার্যালয় ভোলা জেলা। মোহাম্মদ মিজানুর রহমান, এস্টিমেটর, নির্বাহী প্রকৌশলী কার্যালয় ভোলা জেলা। এস এম মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী ভোলা জেলা। মোহাম্মদ রইসুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বরগুনা জেলা। এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরিশাল সার্কেল। তুষার মোহন সাধুখা, প্রধান প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারি কাজে যারা ছিল তাদের পরিচয় করি। একটু বলে নেই, রাজনৈতিক দল যারাই ক্ষমতা থাকুক, এদের লুটপাট সবসময় চালু থাকে, কারণ এদের সিন্ডিকেটের মধ্যে বিএনপি লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। তো এর সাপোর্টে এর সাপোর্ট
আমি একটু বলে আপনার পারি। যাই হোক, মোহাম্মদ মাহবুবুর রহমান ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো আমার অফিস স্টাফ হইলেও সে ঠিকাদারিও করে আর মানে তার বাড়িটাই করে। মোহাম্মদ খলিল মেকানিক, দৌলতখান উপজেলা। মোহাম্মদ জসিম ঠিকাদার ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী। মোহাম্মদ লিটন ঠিকাদার ও ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আক্তারের বড় ভাই। জনাব মোহাম্মদ আশরাফুল আলম ফিরোজ ঠিকাদার, সম্প্রতি নিজেকে ভোলা সদর থানা যুবদলের আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। জনাব মোহাম্মদ বাবলু ঠিকাদার ও স্থানীয় যুবলীগ নেতা। 7 নম্বর জনাব মোহাম্মদ মুকুল ঠিকাদার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। জনাব মোহাম্মদ জহির ভোলা পৌরসভার পলাতক মেয়রের ঘনিষ্ঠ ঠিকাদারি পার্টনার, তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী আছে। এখন এই পরস্পরের মধ্যে সম্পর্কটা একটু দেখেন, মজা পাবেন। এই যে আমি উল্লেখ করলাম কমিটি নম্বর 1, 2, 3, এই 3 জন আপন ভাই, নাম বলে আপন সহোদর ভাই। কমিটি নম্বর 4, 1, 2, 3 এর মামা। খেয়াল করেন, ঠিকাদাররা সবাই কিন্তু এক পরিবারের ঘুরে ফিরে। তো এটা যদি বলা হয় যে আমাদের ভোলা সকল ঠিকাদার, ইটস নট দ্যাট। সকল ঠিকাদারের 2% হবে না। তো কমিটি নম্বর 5, কমিটি 3 এর ঘনিষ্ঠ বন্ধু, মানে এই টোটাল 8 জনের নাম যে আমি বললাম, এরা একটা পরিবার থেকে বিলংস করে। আচ্ছা, এবার বলেন তো কি কি ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে? এখানে মোট 10টা ষড়যন্ত্রের কথা আমি উল্লেখ করেছি। প্রথম ষড়যন্ত্র ছিল আমার ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে যখন অফিসটা খুলে, তখন এই মুকুল এবং বাবলু সাহেব আমার অফিসে উপস্থিত হয়ে আমাকে খালি গায়ে হাত তুলে নেয় আর সব ধরনের মোস্তানি করা শেষ, যে আমি কেন শেখ হাসিনার বিরুদ্ধে লিখলাম। এরপরে ওনার নাম হলো কি জানো? ওনার নাম হলো জনাব শাহাবুদ্দিন, ওনার জুবিকুল বাড়ি চিকন করে। উনি আমার অফিসে গিয়ে উনি আমাকে 76টা ফোন দিয়েছে 26 তারিখে, এবং আমার অফিসে গিয়ে আমার এক্সেনকে জানাইছে যে ওনার বিরুদ্ধে 2 লক্ষ টাকা না দিলে আমি থানায় মামলা করবো। আমাকে এই চাঁদা চেয়েছে আমার অফিসে আরেক অফিসারের কাছে, সেটা প্রমাণ আছে। এই শাহাবুদ্দিন কে? শাহাবুদ্দিন হচ্ছে একজন আওয়ামী ঠিকাদার, ওনার বাড়ির জুবিকুল। আমি ওনার সাথে আরেকজন লোক ছিল, ওনার নাম হলো কি সর্দার, জানা কবি সর্দার। আর শাহাবুদ্দিন দুজন আমার অফিসে গিয়েছিল। তারপরে ভোলা পৌরসভার মেয়র, সাবেক মেয়র মনিরুজ্জামান, সে আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করেছে যে তুই কে, তোর বাড়ি করে তোদের পিছায় ফেলামো। এরপরে আমার বাড়িতে ছাত্রলীগের বলে আমার পাঠিয়েছে, আমি তো ছিলাম না বাড়িতে, এরপরে আমাকে পাইনি। তো সর্বশেষ আমাকে থানা থেকে ফোন দিয়েছে। তো এই পরিস্থিতিতে আমি পড়ে যাই। এটা হলো প্রথম ষড়যন্ত্র। দ্বিতীয় ষড়যন্ত্র হলো আমার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ দেওয়া হয়েছে। তৃতীয় ষড়যন্ত্র হলো আমার অফিসের সবাই অসহযোগ আন্দোলনে যোগ দিতে রাজি ছিল, কিন্তু আমার অফিস সহকারী সে অফিস খোলেছে জোর করে, আমার তথ্য পাস করে নাই। ওই দিন আওয়ামী লীগের কার্যালয় ভাঙা হয়েছিল, সেদিন কিন্তু আমার অফিসে সবাই আসছিল দৌড়ে। অল্পের জন্য আমার অফিসটা ভাঙা এবং জানার হাত থেকে রক্ষা পায়। চিন্তা করুন, আমি আন্দোলনে আসি, আমি প্রকাশ্যে ফেসবুকে আমি পোস্ট দিচ্ছি, তো আমি সবাইকে অসহযোগ আন্দোলনে ডাক দিচ্ছি, আর এদিকে আমার অফিসে ভাঙচুর হচ্ছে। এটাকে দেখায় আমাকে আরো ছোট করতো, এই ছিল ওর উদ্দেশ্য। চতুর্থত, আমাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমার অফিসে আওয়ামী লীগ সরকারের সকল কর আমাদের রয়ে গেছে, এই ধরনের গুজব ছড়ায়া যেই মানুষগুলোর জন্য আমি রাস্তায় নামলাম, সেই মানুষগুলোকে আমার ফিরা খাওয়ানোর ব্যবস্থা করেছে। একবার 10টা ঘটনা থেকে 10টা ঘটনা। ভাই সাক্ষী একটু কথা বলি। আপনি আরেকটা নাম বলেছিলেন যে ইস্টিমেটার মিজান। এই মিজানুর রহমানের সম্বন্ধে যে একটু কথা আছে, উনি আপনাদের যে ইস্টিমেট, যে টেন্ডার ইস্টিমেটের কোটেশন গুলো বিক্রি করেন, এই জন্য কি আপনার সঙ্গে ঝামেলা? মূল সমস্যা এখানে এই যে আপনি এই বিষয়ে একটু ক্লিয়ার করেন। আসলে আমাদের এর আগে যে এক্সিএন সাহেব ছিল, উনি ছিল অত্যন্ত সজ্জন মানুষ। আপনি দেখেন আমাদের নির্বাহী প্রকৌশলী কার্যালয় এবং আমার অফিসের চেহারা চেঞ্জ করে ফেলতে সালে প্রতি বছর 10 থেকে 12 লক্ষ টাকা আলাদা আলাদা মানে কাজ করে তো স্যারের এমনি এমনি। কারণ ওই যে অফিসে বেশ কিছু টাকা থেকে যেত, উনি তো ঘুষ খাইতো না, উনি পিছিয়ে খাইতো না। তো এই নতুন এক্সিএন আসার পরের থেকে একটি কাজের টেন্ডারও আপনার অভিযোগ মুক্ত আমি শুনি না। প্রতিটা কাজেরই কোনো না কোনো ঠিকাদার অসন্তুষ্ট হয়েছে, আমাদের কাছে অভিযোগ করেছে। এবং
অফিসে মারতে কত লোক আসছিল, যে মারার জুয়েল নাম শুনছেন না, ওরা মিলে অফিসে মারতেও গেছে। তো তো এই ধরনের ঘটনা তো অহরহ আছে। তো একটা জিনিস খেয়াল করবেন, একটা ঠিকাদারের যখন ব্যয় বেড়ে যায়, আপনাদের ঠিকাদারের যে গোপন রেড কোড ওইটা মানে এই অভিযোগটা কি আছে কিনা হ্যাঁ অভিযোগটা ওইটাই। একটু ক্লিয়ার করে বলেন। আমি এটা ক্লিয়ার করে বলি আপনাকে, আমাদের নতুন এক্সেল আসার পরে থেকে আমাদের ঠিকাদারের যে বিল বাবদ যে টাকা কর্তন করে, এই কর্তনটা বেড়ে যায়। আমরা যখন সাইডে কোনো একটা কাজ করি, ঠিকাদার খরচ বাবদ সেটা কাজের কোয়ালিটির উপরে ইফেক্ট পড়ে, তাই না? তো ঠিকাদার হঠাৎ করে যদি পিসি বেড়ে যায়, মানে টেবিলের টাকাটা বেড়ে যায়, সে স্বাভাবিকভাবে আমার সাথে খ্যাটখ্যাট করবে। তো আমাকে কয়েকজন ঠিকাদার বলে, ভাই আমাকে তো এখন টাকা বেশি রাখে, ওই এজির নাম বলে, জেনারেল শাখার নাম বলে, বিভিন্ন নাম বলে টাকা বেশি রাখে, আবার কাজ পাওয়ার সময় একটা টাকা দেওয়া লাগে। তো এইভাবে যখন আপনার ঠিকাদারের ব্যয় বেড়ে যায়, তখন কিন্তু আমার অসুবিধা হয়, কারণ আমি তো কাজের কোনো মান আবার ছাড় দিই না। তো এই কারণে সমস্যা হচ্ছিল বলে আমি ইনডাইরেক্টলি এক্সেল স্যারকে বলেছিলাম যে স্যার মিজানে এই কাজগুলো করে, লাইসেন্সের অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেক ঠিকাদাররা বলছে যে কাজের রেট করে হয়তো ফ্লাশ করে, স্যার একটু দেখি। এইটা বলার পর থেকে আমার যত আঘাত শুরু হয়। আমার বক্তব্য কি বুঝতে পারছেন শুধু ভাই? আচ্ছা শুনুন, আমরা আপনার লিখিত বক্তব্য মানে লিখিত সেটা এবং আপনার যে এখন যেগুলো বলছেন আমরা শুনেছি, এখন আমাদেরকে একটু ছোট করে মানে আপনি 2 মিনিটের ভিতরে এক থেকে 2 মিনিটের ভিতরে একটু ছোট করে আমাদেরকে আপনার মূল কথাটা হচ্ছে, এই দাঁড়ায় তোমরা বলে দাও। আমার মূল কথাটা হচ্ছে ভাই এখন কি দাবি? ভাই 1 মিনিটের মধ্যে বলবেন। ভাই গুছিয়ে বলতে জিনিসটা পৌঁছাতে শুরু করি, আমরা মূল বিষয়টা বুঝে গুছিয়ে বলছি। এই ভাই এটা কিন্তু যাবে, আপনি একটু গুছিয়ে বলবেন। আপনারা যে একটা ইয়ে দেন ওটা বড় টাকা আমার মনে হয় যে আমার মূল কথাটা বলার আগে ওইটা দেখালে ভালো হইতো ভাই। yes, না না আপনি এটা বললে এটা প্রচার টিভিতে, আমি যেটা কিন্তু সেটা প্রমাণ কি? সেটা হেরে যাইব পরে, কিন্তু আপনি আগে 2 মিনিটের ভিতরে আপনার বক্তব্যটা আপনি মূল বক্তব্য 2 মিনিটে শেষ করবেন। আচ্ছা, মূল বক্তব্য হচ্ছে, ভাই একটু দাঁড়ান ভাই। হ্যাঁ মূল বক্তব্যটা আপনি 1 মিনিটের মধ্যে সুন্দর করে বলার চেষ্টা করুন। গুছিয়ে বলবেন। আপনি গুছিয়ে নেন রেডি। আমি 6 বছর সরকারি চাকরি করি। এই 6 বছরে আমার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে ঠিকাদারের পক্ষ থেকে, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে। কিন্তু এগুলার কারণ ছিল কি? এগুলার কারণ ছিল মূলত আমি কাজে ছাড় কম দেই, এসব কারণে। তো কোনোটাই কিন্তু ফাইনালি আমাকে কারণ দর্শানোর নোটিশন দিতে হয়নি, তদন্ত তো দূরের ব্যাপার, কোনো অভিযোগের ভিত্তি পাওয়া যায়নি। কিন্তু এই যে জুলাই বিপ্লবে বা গণ অভ্যুত্থানে আমি সক্রিয় ছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এই অপরাধ, এটাকে অপরাধ হিসেবে কাউন্ট করে এইটাকে ইস্যু করে আমাকে নজিরবিহীন ভাবে এই বিপ্লবের পর থেকে প্রায় 15টা ষড়যন্ত্র করেছে, 15 ধরনের। মূল কারণ কি? আমাকে নিগৃহীত করা, আমাকে অসম্মানিত করে চাকরি থেকে বের করে দেওয়া। এই উদ্দেশ্য সামনে নিয়েই এই ষড়যন্ত্রগুলো করেছে। আমি তথ্য প্রমাণ সহ সবগুলো আমি দিয়েছি। আমি চাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো যারা করেছে তাদের শাস্তি হোক। একই সাথে আমার এখানে যে ভুয়া তদন্তগুলো করেছিল সেগুলো আমার ভোলার মানুষ জানুক যেগুলো ভুয়া ছিল, কারণ আমাকে মানুষ দুর্নীতিবাজ মনে করবে বা চোর মনে করবে, এর চেয়ে আমার মনে যাওয়া শ্রেয়। এটাই হলো আমার মূল কথা। আমি 6 বছরের মধ্যে কোনো সমস্যা হয় না। এখন সমস্যা কেন? জাস্ট বিকজ অফ জুলাই বিপ্লব। আমার বস যারা আছে উপরে, এরা সব ফ্যাসিবাদের দোষী, আমি দায়িত্ব নিয়ে বলছি। ইচ এন্ড এভরি পার্সন ফ্যাসিবাদের দোষী। সরকার কাছে দাবি, সরকার কাছে দাবি। থ্যাংক ইউ ভাই, সাংবাদিকরা এতক্ষণ খুব মনোযোগ সহকারে আপনার কথা শুনছেন। দাবিটা কি এখন?
বিচার বলেন ভাইকে বলেন। ছোট্ট দাবি বলছে বাট যা কইছে হয়ে গেছে বলছে ওগুলো কেটে নিলাম। এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা এই জন্য আপনার প্রতিও কৃতজ্ঞ। আর সাংবাদিকরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনার বক্তব্য কেউ লিখছে এবং রেকর্ড করেছে। আর সামনে যেটা হলো যে এই বক্তব্যগুলো সবাই সুন্দর করে নিয়ে আসবে। আমরা আশা করি আপনি এই ষড়যন্ত্র থেকে পরিত্রাণ পাবেন। আমরা এখন খাওয়া দাওয়া করব, সবাই খাওয়ার জন্য বসে যান। আল্লাহ হাফেজ। আদো লাইভ ফিনিশ